আমরা তো নিজে থেকে আসিনি, আমাদেরকে ডাকা হয়েছিল যাতে আন্দোলনটা বন্ধ করা যায়। আমাদের সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে, এখন আমরা চললাম। না না না, আমাদের যদি চাকরি থেকে জনগণ চাপ দিয়ে আমাদের যদি চাকরি ছাড়তে হয়, আমাদের কোনো অসুবিধে নেই। যা কামানোর আমরা কামিয়ে নিয়েছি 3 মাসের মধ্যেই। অনেক যা কামিয়ে নিয়েছি, আমাদের আর চাকরি করতে লাগবে না। হ্যাঁ, আর জনগণ জনগণ বুঝবে। আর আমাদের জন্য স্পেশাল ফ্লাইট করে দিয়েছে। আমরা এলাম, আমাদের তো এখানে আর থাকা ভালো লাগছে না, এখনকার মানুষ ভালো বিহেভ করছে না। আহ, এত বড় বড় আমরা অফিসার, আমাদেরকে কাজ শেখাতে চাই এরা। এদেরকে আমরা দেখে নেব অন্য সময়। না, এরা আমাদের যদি চাকরি ছাড়িয়ে দেয় দেবে, আমাদের কি যায় আসে? আমরা 100 দিন কামিয়ে নিয়েছি, 3 মাসে আমাদের কিছু লাগবে না। হ্যাঁ, আমরা সবই জানতাম, আমাদেরকে সেই জন্য ডেকেছিল যে যাতে এটা কোনোভাবে ধামাচাপা দিয়ে দেওয়া যায়, এবং কোনো ধরনের যা 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 ডকুমেন্ট ছিল সব আমরা যা করার পিছন মেরে শেষ করে দিয়েছি। এখন মঙ্গল গ্রহ থেকেও যদি কেউ ইনভেস্টিগেশন করতে আসে, আর জনগণের কতটুকু অধিকার আছে, তারা কি নিয়ে ইনভেস্টিগেশন করবে? ইনভেস্টিগেশন যা করার ফাইনাল আমরাই করে নিয়েছি। আমরা যেরকম ইনস্ট্রাকশন ছিল সেরকম ইনভেস্টিগেশন করে দিয়েছি। জনগণ এবার, জনগণের কি করার আছে? জনগণ যাবে, আপিল করবে, আবার তারা যদি পারে, তাদের যদি সে রাইট থাকে। যেখানে নির্যাতিতার বাবা মা, ওনাদের আর ওনাদের বয়স হয়েছে, ওনারা কি বারবার, ওনাদেরকে তো আমরা বেশি হ্যারাস করিয়েছি। আমাদেরকে বারবার ডেকে ডেকে কি ওনারা অত তদন্ত করাবেন আমাদেরকে দিয়ে? আমরা তো আগেই জানি কি করবো। না না, আমরা আজকেই চললাম। আমাদের আর এইসব কাজ করার ইচ্ছেও নেই, দরকারও নেই। বন্ধুরা, আরজিকর কেসে সিবিআই কেন ঠিকভাবে তদন্ত করতে পারল না? এক্ষেত্রে প্রথম থেকে কী ধরনের তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং তদন্ত ক্ষেত্রে সমস্ত স্তরে কী ধরনের গাফিলতি দেখা গিয়েছে, সংক্ষেপে একবার বলে নিই। নির্যাতিতার বডি যারা দেখেছিল তাদের এবং ওই বডির আশেপাশে যেই 40 থেকে 50 জন ওই সময় উপস্থিত ছিল তাদের, এবং ওই বডি তড়িঘড়ি করে যারা নিয়ে গিয়েছিল এবং দাহ করা হয়েছিল, নির্যাতিতার বাবা মাকে একরকম চাপ দিয়ে, যেটা নিয়মের বাইরে, এবং ওই বডি কিন্তু যে পোস্টমর্টেম করা সেটিও নিয়ম মতো হয়নি, এবং সেটি ডোমকে দিয়ে করা হয়েছে। আর সই করেছেন কোনো একজন ফরেন্সিক বিশেষজ্ঞ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি সই করেছেন, উনি কিন্তু যে পোস্টমর্টেম রিপোর্টটি দিয়েছেন সেটি একটি বাচ্চা ছেলে দেখলেও হাসবে, কারণ পোস্টমর্টেম রিপোর্ট কখনোই এরকম হয় না। এমন কিছু টার্মিনোলজি ওখানে লেখা আছে যা থেকে বোঝা যায় যে একটি এমবিবিএস স্টুডেন্টও এর চেয়ে ভালো পোস্টমর্টেম করে, অর্থাৎ বোঝাই যাচ্ছে একটি গ্রুপ ডি অ্যাটেন্ডেন্টকে দিয়ে এই পোস্টমর্টেম করানো হয়েছে। সুতরাং এক্ষেত্রে ডিপার্টমেন্ট, উনি নির্যাতিতার যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেই ডিপার্টমেন্টের সবাই, সমস্ত ডাক্তার, প্রফেসর, স্টাফ, নার্স, গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট, প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, ওই সময় রুমে যতজন উপস্থিত ছিল, যে পোস্টমর্টেম করেছে, যে সই করেছে, যেসব অফিসাররা ওই ডেড বডি নিয়ে গিয়ে পুড়িয়েছে, সবাইকে একটি বড় হলঘরের মধ্যে নিয়ে যদি ঘোষণা করা হতো যে কোনো রকম ত্রুটি এই কেসের সাথে যার পাওয়া যাবে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বা
সবাইকে একসাথে বসিয়ে অনির্দিষ্টকালের জন্য একটি ঘরে জেরা করা হতো। সমস্ত কোনো বাছবিচার নেই, ডিপার্টমেন্টাল হেড থেকে শুরু করে গ্রুপ ডি অ্যাটেন্ডেন্ট সবাইকে এক ঘরে একটি বড় হল ঘরে বন্দি করে রাখা হতো এবং শুরু হয়ে যেত খেলা। সেখানে কাউকে কিছু বলতে হতো না, সত্যটি একদম সম্পূর্ণ জলের মতো পরিষ্কার হয়ে বেরিয়ে আসতো। এখানে যেটা দেখা গিয়েছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে ধোয়া হয়েছে বা ড্রেস চেঞ্জ করে দেওয়া হয়েছে, ক্রাইম সিন চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেগুলি পরে প্রমাণ করা যায়নি, কারণ সব কিছু ধুয়ে মুছে ফেলা হয়েছে। এই ধুয়ে মুছে ফেলার ঘটনা প্রমাণ করা খুবই শক্ত, কারণ যেটা নেই সেটা প্রমাণ করবে কী করে। আর এইটি প্রমাণ তখনই হতো যখন ওদেরকে সবাইকে একসাথে একটি ঘরে অনির্দিষ্টকালের জন্য একদম লক করে দেওয়া হতো, আর অথবা জনগণের মুখোমুখি ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হতো। আমাদের মনে হয় না যে এক্ষেত্রে কোনো সৎ এবং স্বচ্ছ ব্যক্তি ছিলেন। এইসব মানুষেরা যাদের ঘরে মা বউ মেয়ে কেউ নেই, এরা হয়তো সমাজের সেই অংশ, অথবা এদের কিছু কিছু অংশ এই আন্দোলনে ভিড়ে গিয়েছে ভালো মানুষ সেজে, সেটাও হতে পারে। কিন্তু এটা সত্য যে এই ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পদক্ষেপেই তদন্তের নামে কিন্তু বুজরুকি এবং জনগণকে মিথ্যা একটা নাটক অভিনয় করে দেখানো হয়েছে, আর তারই ফল ভুগছি আমরা। তার অন্তিম ফলটা দেখতে পাচ্ছি যে এখন এই সবার সামনে জনসমক্ষে চোর, বদমাশ, ডাকাত, খুনিগুলো বড় বড় পোস্ট নিয়ে হয়তো দেখা যাবে ডিন হয়ে গিয়েছে ইউনিভার্সিটির, এইরকম পরিস্থিতি, তারা এখন ঘুরে বেড়াবে। এটা খুবই লজ্জার, এবং মনে হয় যে আগামী দিনে ভারতবর্ষের আইনের উপর মানুষের সামান্যতম ভরসা থাকবে কিনা সন্দেহ। আর এই ঘটনা প্রথম নয়, এর আগেও বিহারের শিল্পী জৈন হত্যা মামলায় ঠিক এই ধরনেরই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, আর সেটাকেই বোধহয় এখানে কপি করা হয়েছে। সেগুলো তদন্তকারী অফিসারদের জানা উচিত ছিল, এবং এক এক করে না ডেকে এনাদের উচিত ছিল একদম বিশাল হল ঘরের মধ্যে সবাইকে লক করে রাখা। খুব হতাশ সেটাও যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। অন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতি। এইটুকু বলতে পারি, অভয়ার ন্যায় বিচারের আন্দোলন কালকে থেকে নতুন পর্যায়ে নতুন উদ্যমে শুরু হবে। তিলোত্তমা ভেবো না, সেটিং হতে দেব না। আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে। তো দর্শক, এই হচ্ছে আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন। মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশনে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, দেশের সর্বোচ্চ কোর্ট 9 আগস্টের ঘটনার ওই দিন কি ঘটেছিল, ওই ঘটনার মোটিভ কি ছিল, এই ঘটনার উদ্দেশ্য কি ছিল, কি সত্যতা ছিল, সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে
আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআইয়ের প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন অ্যাজ এ সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরেও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআইয়ের, এই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা, মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল। তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রধান, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ তারা থানাতে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে, আরজিকরে যে দুর্বাতায়ন চলতো, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্য দিয়ে, তাদের প্রতিবাদের মধ্য দিয়ে। তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে, আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো। হ্যাঁ, আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি, এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি, এই রাজ্যকে আমরা দুর্বাচনের রাজ্য হতে দিতে পারি না। আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ, যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য, যে রাজ্য রামমোহনের রাজ্য, যে রাজ্য প্রীতিলতার রাজ্য, যে রাজ্য নেতাজির রাজ্য, সেই রাজ্য আমরা চাই, সেই বাংলা আমরা চাই। তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই, পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিংয়ের অ্যারেঞ্জ করছি। কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখবো। এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ঠিক করুন, আপনারা ভেবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন।
জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পারিং এ যাদের অভিযোগ, সেই অভিযুক্তদের দিকে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন, তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে। আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররা তাদের সম্মিলিত বডি মিটিং এর মধ্য দিয়ে তাদের কর্মসূচি পরবর্তী রূপরেখা অতি দ্রুততাই আপনাদের সামনে রাখবেন। ধন্যবাদ। তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা এটা মনে করি যে রাজপথের আন্দোলন একটু ঢিলে ঢালা পড়ে গেলে এরকম একটা বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে বুড়ো আঙুল দেখানোর জায়গা তৈরি করা হচ্ছে, যে একটা চার্জশিট জমা পর্যন্ত দিতে পারছে না, তাহলে অ্যারেস্টটা কেন করেছিল? তো এই জায়গা থেকে যে বিচার ব্যবস্থার যে জায়গা থেকে সিবিআই আজকে ঢিলে ঢালা দেখিয়েছে, আমি মনে করি যে কোনো মানবিক জায়গা থেকে যে কোনো প্রশাসনের জিরো টলারেন্স নেওয়া উচিত এবং সমাজের সমস্ত স্তরের মানুষের এই রকম জঘন্য যে ঘটনা কেউ ঘটাতে পারে তার বিরুদ্ধে মানবিকতার জায়গা থেকে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা নেওয়া প্রয়োজন, সেই প্রচেষ্টা নাগরিক আন্দোলন, নাগরিক সমাজের বুদ্ধিজীবী মহল থেকে, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এই প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তাহলে জিরো টলারেন্স তো হওয়াই উচিত, এটাই তো বাস্তব। আজকে প্রেস কনফারেন্স করে কেন আমাকে বলতে হবে যে রাজ্য প্রশাসন এতে খুব ভালো ভূমিকা নিয়েছে? তাহলে এটাই তো হওয়া কাঙ্ক্ষিত ছিল। 9ই অগস্টের ঘটনাতে বিচার যে পাবে একজন নির্যাতিতা, এটাই তো প্রয়োজন ছিল। আজকে চার্জশিট দিতে পারছে না, প্রকাশ্য দিবালোকে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? তাহলে বিচার ব্যবস্থা, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, সুপ্রিম কোর্ট, আমরা তো সদর্থক ভূমিকাই চেয়েছিলাম। আমরা তো দেখতেই চেয়েছিলাম যে সেদিন কি ঘটেছিল, এইটুকু তো প্রশ্ন আছে আমাদের কাছে। আমাদের কাছে তো অন্য কোনো হাতিগোড়া আমরা প্রশ্ন চাইনি, আমরা চেয়েছিলাম সত্যের একটু কাছাকাছি পৌঁছতে। তাহলে সেই জায়গা থেকে এত বিরুদ্ধাচারণ কেন, এত বিরুদ্ধতা কেন? তাহলে অতি দ্রুততার সাথে রকম দ্বিচারিতা করা যাবে না। অন্যায় যে করবে সে অন্যায়কারী, তাই অন্যায়কারীর বিরুদ্ধে যে যতটাই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, সঠিকভাবে সঠিক চার্জশিট দিয়ে তাকে জেল থেকে শুরু করে বিচার ব্যবস্থার আওতায় এনে তার শাস্তি ঠিক করতে হবে। এটা রাজ্য এবং রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি আমরা। সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং অভয়ার বিচারের দাবিকে সামনে রেখে আমরা আবার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, আজকে রাত্রি আমরা আরজিকর থেকে মিছিল করছি। এবং প্রয়োজনে আপনার প্রশ্নের উত্তরে বলি, প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজনে নিতে হতে পারে। আমরা সম্মিলিত মিটিং করে আমরা